আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। 2025 সালে এসেও গ্রাম্য সালিশে একজন নারীর চুল কেটে দেওয়া হয়। এও কি সম্ভব? বিশ্বাস করতে কষ্ট হলেও সেটি ঘটেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায়। সামান্য মাংস চুরির দায় নিয়ে মব সৃষ্টি করে এক নারীকে নিজ ঘর থেকে টেনে হিঁচড়ে মাথার চুল কেটে দেন এলাকার প্রভাবশালীরা। শুধু তাই নয়, ওই নারীর মাঠের ফসল, গবাদি পশুও নিয়ে যাওয়া হয় বিচারের নামে। ঈদুল আজহার ছুটির মধ্যেই এমন জঘন্য ঘটনা ঘটে, আর এই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া ছিলেন অভিযুক্তরা। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাবো আজকের ক্রাইম সিনে। চলতি মাসের 9 তারিখের ঘটনা এটি। কুষ্টিয়া কুমারখালীর এক নারীর উপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। সামান্য মাংস চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে প্রতিবেশীরা তার উপর চালায় অমানসিক নির্যাতন, যার ক্ষতচিহ্ন স্পষ্ট ছিল সপ্তাহখানেক পরেও। শুধু শারীরিক নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, গ্রাম্য সালিশের নাম করে কেটে দেওয়া হয়েছে তার মাথার চুলও। চলুন নির্যাতনের শিকার ওই নারীর মুখেই শোনা যাক কি ঘটেছিল সেদিন। গোষ্ঠটা হলে গা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাই কয়া এই কোথায় সব আছে, মানে না গোষ্ঠ আমার ফ্রিজ ভরা, গোষ্ঠ আমি কি করব, আমার বলে যে ধরতে হবে, ধরলাম, সমস্যা তো নাই। ও শাশুড়িরা রয়েছে, সবাই রয়েছে। অনেক ছেলে আমার নির্যাতন করেছে। প্রথমে বটি নিয়ে গেছে, ধারালো বটি নিয়ে যা কাটেছে, আমার গাও কাটেছে, কাটে নিয়ে তারপর বলছে কেচি নিয়ে এসে ও যে আমার চুল কেটে দিয়েছে। আমি নারী নির্যাতন কেস দিছি, নারী নির্যাতন কেস দিছি। এখন বলছে যে হলে কেসটা তুলে নিলে পারে, তাহলে পারে তোমার সব জিনিস চলে যাবে, তোমরা সব হলে পেয়ে যাবো। আমি বলছি কি না, আমি ওই রকম কেস তুলবো না। এটি ভুক্তভোগী নারীর বসত বাড়ি। এবারের ঘরে ঢুকে লুটপাট চালায় গ্রামের কিছু মানুষ। গবাদি পশুও তাদের কাছ থেকে নিস্তার পায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ নিয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। ও তো মারামারি করে সব আটকা দিয়েছে। এ তোলে তারা আসি আমার ঘরের মাটি গরু খুলে নিয়ে চলে গেল, আর আমার দেওরের গরু খুলে নিয়ে গেল। ওই ঘরে জায়গা ফ্রিজ নেছে, সেলাই মেশিন নেছে, 50 কেজি চাল নেছে, গ্যাস রান্না করে গ্যাস নেছে, আহা ভাঙেছে, আর ওই জান লাগুন বাড়ি বাড়ি ভাঙেছে, ওই মনিরা সব ভাঙেছে। নারীর উপর নির্যাতন আর বাড়ি লুটপাটের প্রমাণও মিলেছে। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন কিভাবে তুচ্ছ ঘটনায় নির্যাতন করা হয়েছে ওই নারীর উপর। আটকানোর ফলে উচ্ছৃঙ্খলা এলাকার লোকজন অনেকেই জ্বর হয়। জ্বরের পরে আমরা যখন আসার পরে তখন এই মহিলা হয়তো বিভিন্ন জায়গায় ওই লোকজন এসেই করে যে আমার বাসায় চুরি হয়েছে, ও বলে আমার বাড়িতে চুরি হয়েছে। ওসি সাহেব বললেন যে আপনারা আসেন, এলাকার ব্যাপার স্যাপার কোনো মামলা টামলা হবে না। আমরা বসে সবই শুনছি, সবই তথ্য নিছি, আমরা বসে একটা মিউচুয়াল করি। তখন এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমাদের লোকজন এরা সবাই মিলে গেছে থানাতে। এই মর্মে আমরা যাওয়ার পরে বিশ্বাসের সুযোগ নিয়ে ওসি সাহেব নিজে আমাদের মহিলা 3 জনকে আটকায় দেয়। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে ওনারা কিন্তু হচ্ছে আপনার পাইছে, এই মহিলাটাকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এবং ভিডিওতে যাদের দেখাচ্ছে ওরা কিন্তু সেভ করে নিয়ে যাচ্ছে। পরে জনগণ দেখতেছে যে আজকে তো সুযোগ একটা পাইছি রে, আমার বাড়ি এরকম করে গেছে, অমুকের বাড়ি এরকম করেছে, তা আজকে এই সুযোগে আমরা একটা সৎ ব্যবহার করি নি। এবং একটা বান্দার কোনো ক্ষমতা নাই যে এই বাড়ির আশেপাশে কেউ আসবে। আমরা এখন গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সবাই আসি, এখন আর কেউ আসবে না। এখন এনে বাড়িতে নিয়ে আসাইছি যে আপনারা বাড়ি থাকেন, কোনো সমস্যা নাই। দর্শক, এবার এই ভিডিও ফুটেজটি দেখা যাক। ভুক্তভোগী নারীকে টেনে নিয়ে যাচ্ছে কয়েকজন, যার মধ্যে একজন পুরুষ। এই ব্যক্তির নাম নজরুল ইসলাম, যিনি বেকা নজরুল নামে এলাকায় পরিচিত। অভিযোগ আছে তার নেতৃত্বেই মব সৃষ্টি করে নারীর উপর ঘটানো হয়েছে এসব মধ্যযুগীয় নির্যাতন কাণ্ড। তার কথাও আমরা শুনব, তবে তার আগে থানায় যাওয়া যাক।
ঘটনার পর কুমারখালী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় 3 নারী সহ প্রতিবেশী 6 জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকেলে প্রতিবেশী রিপনের স্ত্রী মুক্তি বেগম তাকে ডেকে নিয়ে যায়। পরে ঘরের ফ্রিজ থেকে একটি মাংসের প্যাকেট হাতে দিয়ে রান্নাঘরে রেখে আসতে বলে। মাংস নিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময় পেছন থেকে চোর চোর বলে চিৎকার দিলে আশপাশের সবাই এসে তার উপর এমন নির্যাতন চালায়। মামলার পর অভিযুক্ত ওই 3 নারীকে কৌশলে থানায় ডেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় থানায় ব্যাপক হট্টগোল করে ঘটনার দিন রাতে সালিশ বসানো ওই ব্যক্তিরা। অভিযোগ আছে, থানায় হট্টগোলের নেতৃত্ব দেন মূল অভিযুক্ত বেকা নজরুল। আসামি 3 জন যারা জড়িত, সরাসরি জড়িত, তাদেরকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তারা স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা থানায় আসে মীমাংসার নামে এবং বিশৃঙ্খলা করে। ঘটনা জানাজানির পর এ ব্যাপারে বিস্তারিত জানতে ওই এলাকায় গেলে অনেকটা তেরে আসে অভিযুক্তরা। তারাই আবার সাফাই গাইলেন আসামিদের পক্ষে। আমি নিয়ে আসি এখানে করলে পরে মনে করেন 200-400 লোক গুছিয়ে গেছে। ওই ফাঁকে কেমনে ওর গায়ে কিন্তু কেউ হাত দিই নাই, কোনো আঘাতও করতে দিই নাই। আমি খুব সেপে নিয়ে নিছি। নেওয়ার পরে এনার শ্বশুরির আর আমার গ্রাম ওয়ার্ড মেম্বার, যে মেম্বারে ডাকলাম যে ভাই একটু আসো তো, এই মেয়েটাকে তো বুঝিয়ে দিতে হবে। তার শ্বশুরের হাতে আমি বুঝিয়ে দেবো। তো মেম্বার আসলে পরে আমরা বসি। এনার শ্বশুর কী করলো, যে ইনি কয়েকবারই চুরি করছে, আমরা স্বীকার করতেছি। এই চুরির দায়ে ওনার একটা গরু ছাগল যা আছে এই সম্পদ নিয়ে তোমরা যদি এটা মীমাংসা করো, আমি মীমাংসায় রাজি। একজন মানুষ চুরি করতে পারে, চুরি করলে তার চুল কাটতে হবে, চুরি করলে তার হাত পা বেঁধে গাছের সাথে নির্যাতন করতে হবে। এটা তো আজকে থেকে 200 বছর, 500 বছর, 1000 বছর আগে এই সমস্ত অন্ধকার যুগ ছিল। যারা আইন হাতে তুলে নিয়েছে তারা তো পুরোপুরি বেআইনি কাজ করছে। যদিও ঘটনার সময় এই দুজনের ভূমিকাও নেতিবাচক ছিল বলে অভিযোগ আছে। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাধারণ এলাকাবাসী। এলাকায় গিয়ে পাওয়া গেল সেই নজরুল ইসলামকে। ঘটনা বললেও নারীর চুল কাটার সময়ে ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন তিনি। দর্শক, সারা দেশে আলোচিত এই ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে কুষ্টিয়া গিয়েছিলেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। তিনি আছেন স্টুডিওতে। রিয়াজ, আপনাকে স্বাগত। আচ্ছা রিয়াজ, ঘটনা কি শুধুমাত্র কি মাংস চুরির দায়ে এরকম এত বড় নির্যাতনের ঘটনা? নেপথ্যে কোনো কিছু আছে কিনা, কি পেলেন আপনি? এইটি আসলে যখন খবরটা আমরা পেয়েছি বা যখন গণমাধ্যমে উঠে এসেছিল, তখনই সন্দেহ হয়েছিল যে শুধুমাত্র মাংস চুরির কারণে একজন নারীকে রাতের বেলায় ধরে নিয়ে তার বাড়ি থেকে গ্রাম্য সালিশ ডেকে চুল কেটে দেওয়ার মতো অপরাধ বা তাকে শারীরিক নির্যাতনের মতো অপরাধ। এবং শুধু তাই নয়, তার বাড়ি ঘরে লুটপাট, গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে, তার ধানকে কাটা ছিল জমির, সেই ধানগুলো নিয়ে গেছে, পাশাপাশি তার ঘরে যে চাল ছিল চাল পর্যন্ত নিয়ে গেছে। সেটি আসলে কেন? পরে আমরা খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি, মূলত যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন এবং যখন যে সরকার থাকে মূলত তাদের হয়ে তারা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে পরিচালনা করেন। আপনি দেখবেন যে প্রতিবেদনে উল্লেখ আছে যে নজরুল নামে যে ব্যক্তিটি আছেন, মূলত তিনি, সুমন সোহেল নামে একজন আছেন, তারা কয়েকজন মিলিটারি সিন্ডিকেট আছে সেখানে অপরাধের। তারা বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ তারা নিয়ন্ত্রণ করে থাকে। এই যে যেই নারীকে নির্যাতন করা হয়েছে, তার যে স্বামী, তাকে আসলে চাচ্ছিলেন তারা তাদের দলে ভেড়াতে বা তাদের সাথে কাজ করতে। যখন এই দিনমজুর মানুষটি যখন বলছেন যে তারা পারবে না বা তাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যেতে রাজি হয়নি, পাশাপাশি তাদের একটি জমি ছিল সেখানে, সেটিও দখল করার একটি পায়তারা করেছিল বলে আমাদের কাছে অভিযোগ আছে। এটি আসলে যদিও অভিযোগ পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। তো নানা ধরনের সমীকরণ আসলে এখানে মিলেছে। না, জমি দখলের ঘটনা ধরেন অনেক দিন সালিশ হয়, জমি নিয়ে বিরোধ থাকে, এরকম ঘটনা আগে কি কখন ঘটেছিল যে জমি নিয়ে তাদের বিরোধ? হ্যাঁ, সে ধরনের ঘটেছে। আমরা দেখেছি এর আগেও। আরেকটি মজার তথ্য আপনাকে দেই, সেটি হচ্ছে এই যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা আবার আরেকজনের একটি গরু তারা চুরি করে নিয়ে যাচ্ছিলেন বা আরেকজনের গরু তারা জোরপূর্বক নিয়ে যাচ্ছিলেন একটি জায়গায়। সেখানে ওখানকার স্থানীয় একজন যুবক সেটি বাধা দিয়েছিলেন। বাধা দেওয়ার পরে তাকে সেখানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই যে যারা এই নারীর ঘরবাড়ি লুটপাট করেছে, তার গবাদি পশু নিয়ে গিয়েছে,
তাদেরই একটি অংশ আবার আরেকজনের একটি গরু তারা নিয়ে জোর করে যখন নিয়ে যাচ্ছিল, তখন ওই এলাকারই একজন যুবক সে বাধা দেওয়া হচ্ছে, বাধা দেওয়ার পরে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। মূল ঘটনা হচ্ছে এই নারী বলছে যে তাকে আসলে ডেকে নেওয়া হয়েছিল পাশের বাড়িতে, মূলত কাজে গৃহস্থলে যে কাজও সেই কাজে সহযোগিতা করার জন্য। সেখানকার এক পর্যায়ে তাকে একটি মাংস দিয়ে বলেছেন রান্না করে নিয়ে আসতে, যেহেতু ঈদের পরপরই ঘটনা, ঈদ শনিবারে ঈদ হয়েছে সোমবারের ঘটনা, তার মানে ঈদের 2 দিন পরের ঘটনা। তখন তিনি মাংসের যে প্যাকেটটা ছিল সেটি নিয়ে মূলত মাত্র ঘর থেকে বের হওয়ার পরে তারা চোর করে চিৎকার শুরু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যাকে এই মাংসটা হাতে দিলেন তিনি কিন্তু প্রতিবেশী, সুতরাং তিনি যদি চুরিও করেন তাহলে তো আপনি তার ঘর থেকে নিয়ে আসতে পারতেন। তিনি তো বাইরের কেউ না যে তিনি চুরি করে পালিয়ে যাবেন, তাহলে কেন তাকে চোর করে চিৎকার করতে হলো? কেন তাকে ঘর থেকে তাকে বললো আপনি মাংসটা নিয়ে আসেন, সে ফ্রিজ খুলে নিয়ে আসলো, সাথে সাথে তারাই আবার চোর বলে চিৎকার শুরু করলেন। এখন তিনি চুরি করে কোথায় যাবেন? সর্বোচ্চ তার বাড়িতে যাবেন, তার পাশেই তো তার বাড়ি, তাহলে তাকে তার ঘর থেকে সেটি উদ্ধার করতে পারতেন। সেটি না করে সেখানে তাকে চোর চিৎকার করে তাকে ধরা হলো কেন? এবং তিনি সেখানে ছোটোখাটো একটা মীমাংসা হয়ে গিয়েছিল, মীমাংসা হওয়ার পরে তিনি তার বাড়ি চলে গেছেন। তারপরে আবার এই যে গ্রামের যে মাতব্বর শ্রেণীর যে লোকগুলো রয়েছেন বা প্রভাব বিস্তার করে যে লোকগুলো রয়েছেন, তারা সবাই একটি মব তৈরি করে তার বাড়িতে উপস্থিত হয়েছেন এবং যে যার মতো করে লুটপাট করে নিয়ে গেছেন এবং ওই নারীকে বেঁধে এনে ধরে গাছের সাথে বেঁধেছে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গাছের সাথে বেঁধে তাকে নির্যাতন করেছে। এবং আপনি যদি ছবি দেখেন তো দেখবেন যে নজরুল, যেখানে একজন নারীকে পুলিশ যখন ধরতেছে তখনও একজন নারী পুলিশ নিয়ে যান, সেখানে এই নজরুল প্রকাশ্যে তাকে ধরে টেনে হিঁচড়ে সালিশে নিয়ে গেছে। যদিও তিনি অস্বীকার করেছেন যে চুল কাটার সময় তিনি ছিলেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন তাকে নারীকে নিয়ে যাওয়া হয় তখন তিনি ছিলেন, কিন্তু চুল কাটার সময় তিনি ছিলেন না, সেটি আসলে বিশ্বাসযোগ্য হতে পারে না। চুল কাটলো, মারধর করলো, বেঁধে রাখলো মানুষের সামনে, আবার কি পরিমাণ মাংস আসলে চুরি হয়েছে যার খেসারত হিসেবে তাকে তার ক্ষেতের ফসল ঘরবাড়ি লুটপাট করে নিয়ে যেতে হলো, মানে সে পরিমাণটা আসলে কেমন? নাকি একেবারে ছোট, সর্বোচ্চ 250 গ্রাম বা আধা কেজির মতো, যারা সর্বোচ্চ 1 কেজি হয়তো হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আসলে পারিবারিকভাবে তারা চাচ্ছিল অনেকদিন ধরে, যেহেতু তারা প্রতিবেশী, কথা শুনছিল না। মূলত হচ্ছে আপনি একজন এলাকার প্রভাবশালী, আপনার অন্যায় আবদার আমি কেন শুনিনি বা আপনার কোনো অন্যায় কাজ করার জন্য আমি কেন গেলাম না, সেটি ছিল। বুঝতে পেরেছি, আপনাকে থামাতে হচ্ছে, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক দেখছিলেন কিভাবে একজন নারীকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। ঘটনার পর থেকে খুব একটা ভালো নেই ভুক্তভোগী পরিবারটি, কি অবস্থায় আছে তারা সেটিও জানা দরকার। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বাগত ক্রাইম সিনে। দর্শক, নারীর উপর ঘটে যাওয়া এমন একটি নির্যাতনের ঘটনার পর মাত্র কয়েকদিনের মাথায় জামিন পেয়ে যায় গ্রেপ্তারকৃত 3 আসামি। আসামিদের ভয়ে এখন এলাকা ছাড়া ভুক্তভোগীর পরিবার। একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে আধুনিক যুগেও নারীর উপর এমন মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় অবাক হয়েছেন সবাই। ঘটনার প্রায় 10 দিন পর আমরা আবারও গিয়েছিলাম এই ঘটনার সবশেষ অবস্থা জানতে। কুমারখালী থেকে কিছুটা দূরের গ্রাম, বর্ষাকাল, তুমুল বৃষ্টি বাইরে, রাস্তাঘাটে খুব একটা মানুষজনের আনাগোনা নেই। যে কজন আছেন তাদের কেউ আসামিদের বিষয়ে মুখ খুলতে রাজি নন। ভুক্তভোগী নারীর পরিবারের খোঁজও কেউ দিতে পারছিলেন না। অনেক খোঁজাখুঁজি পর নারীর এক স্বজনকে পাওয়া গেল। তিনি জানান, ঘটনার পর থেকে স্থানীয় প্রভাবশালীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই নারী ও তার স্বামী। সালিসি এক পক্ষ করেছিল যে এরকম যা হয়েছে এই সালিসি জরিমানা, তোমার গরু, ওই আসামি যা স্থাপিত যা জিনিস ছিল সেই স্থাপিতগুলি সবই ওই জরিমানার ভিতরে ওরা নিয়ে নিয়েছিল। নিয়ে ওগুলি ওরা সকলে জোর টোর করে রাত্রেই তারা নিয়ে চলে যায়। এখনও নির্যাতন চালায়ে যাচ্ছে। আমরা বাড়িতে ঠিক মতন, আমার কোনো ছেলে যেতে পারতেছে না, আমার কোনো কেউ যেতে পারতেছি না। আমরা ভয় করতেছে যে কোন সময় পথে ঘাটে আমাদের কুপাকুপি কাটি ফেলবি। এই ভয়তে ধরেন আমরা বাড়িতেও নিরাপদ পাচ্ছি না, দেশেও গ্রামেও নিরাপদ পাচ্ছি না। বাংলাদেশ সরকারের কাছে আমরা সুষ্ঠু বিচার আমরা চাই। হ্যাঁ, যাতে আমরা নিরীহ মানুষ, আমরা যাতে এই বাংলাদেশে একটু শান্তি সুষ্ঠুভাবে বসত করতে পারি।
এবার ভুক্তভোগীর খোঁজে আমরা বেশ কয়েকটি এলাকায় ঘোরাঘুরি করেও তাদের দেখা মেলেনি। ভয়ে নিজের ব্যবহৃত ফোনও বন্ধ করে রেখেছেন ওই নারী। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে আবারও কুমারখালী থানায় উপস্থিত ক্রাইম সিন টিম। পুলিশ জানায় গ্রেফতারকৃত 3 নারী কয়েকদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসেছেন। আর এই ঘটনার অন্যতম অভিযুক্ত নজরুল ও তার সহযোগীদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসামি গ্রেপ্তার, মামলা নেওয়া এবং আসামিকে কোর্টে প্রেরণ, ভিকটিমের নিরাপত্তা প্রদান, এই সবগুলো কাজই করেছি। এবং এখনও যদি ভিকটিম নিরাপত্তা হীনতায় ভুগে বা নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে আমরা দেখব। আসামি পক্ষের যারা মব সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে আমরা ইতিপূর্বে এদের মামলা আছে, ইতিপূর্বে আমরা বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করেছি। তারা এখন জামিনে আসছেন। আবার আমরা নিয়মিতভাবে অভিযান করছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এবং যারা থানাতে এসে বিশৃঙ্খলা করেছেন আমরা তাদেরকে ভিডিও দেখে নাম ঠিকানা শনাক্ত করে আমরাও উল্লেখিত মামলায় আমরা তাদেরকে আসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এক পর্যায়ে সরাসরি কথা না বললেও ফোনে তার স্বামী অভিযোগ করেন জীবনের ভয়ে ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তারা। একই সঙ্গে অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো, হুকুম না মানায় তার পরিবারের উপর পরিকল্পিতভাবে এমন নির্যাতন চালায় স্থানীয় কয়েক ব্যক্তি। অভিযোগ করেন ঘটনার জন্য যে মামলা করা হয়েছে তাতে হস্তক্ষেপ করছে থানা পুলিশ। মামলায় পুলিশের দেয়া জামিনযোগ্য ধারার কারণেই আসামিরা জামিনে বেরিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এখন মামলা তো ওভাবেই করেছে, অসি এটা করেছে বুঝছেন। আসামি ধরে আর কই, আসামি তো ধরেই নেই। আসামি যেটা করেছে অসি টাকা মাকা খাই, এটা মনে করে যে কেসে তো একদম সব 12টা বাজায় গেছে। ওনারাও আমলিগ দল করতো, আমরাও কাজ কাম করি খাই, আমলিগ দলেরই সমর্থন, সত্য কথা যেটা। পরবর্তীতে ওরা মনে করেন যে এখন ওনারা উল্টা পথে বিএনপি হয়ে গেছে। এখন উনি সন্ত্রাসী কায়েম করে বাখর, মামুন, সুমন, মনে করেন এলাকার কিছু পোলাপান, হারুন আছে, হাবিবুল আছে, শান আছে, কাজল আছে, ঠিক আছে, নজরুল আছে, এদের নিয়ে মনে করেন যে একটা বাহিনী তৈরি করেছে। ওনার দলে আমি ভুক্ত হই নাই, ওনার কথা আমি শুনি নাই, তার কারণে উনি আমার এটা করেছে। সম্পূর্ণ একটা বিএনপির একটা সাপোর্ট নিয়ে মনে করেন যে একটা বাহিনী, সুমন নামের ওইটা আবেদের ছেলে, সবকিছুর ওর বাপ করে আর ও সবকিছু নিয়ন্ত্রণ করে চলায়। প্রচলিত ধারায় মামলা দায়ের নিয়ে ক্ষোভ জানিয়েছেন জেলার পিপি। বলছেন থানা পুলিশের গাফিলতির কারণেই মামলাটি দুর্বল হয়েছে এবং আসামিরা ছাড়া পেয়েছে। যে ভিকটিম সে আইন জানে না, এটি না জানাই স্বাভাবিক। কিন্তু যখন একটি থানার উপরে একজন কর্মকর্তার কাছে যাচ্ছে, আইনি কর্মকর্তার কাছে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আইনি কর্মকর্তা, পুলিশি কর্মকর্তা হিসাবে তার অবশ্যই দায়িত্ব ছিল এই মামলাটি যথাযথভাবে এই মামলাটিকে লিপিবদ্ধ করা, সংযোজিত করা এবং সংশ্লিষ্ট ধারাকে নারী নির্যাতনের ট্রাইব্যুনালের মামলা যাতে রূপান্তরিত হয় সে বিষয়ে তার পজিটিভলি ধারণা নেওয়া উচিত ছিল এবং সেই মামলাটাকে ডাইভার্ট করা উচিত ছিল। এই ক্ষেত্রে সেটি করা হয়নি, এটি ব্যত্যয় হয়েছে আমি মনে করি। এখানে পুলিশ তার দায় এড়াতে পারে না। ঘটনার জন্য আসামিরা রাজনৈতিক প্রভাব খাটানোর যে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর স্বামী, তা পুরোপুরি উড়িয়ে দেননি থানা বিএনপির নেতারা। দলের তরুণ নেতারাও ক্ষুব্ধ দলীয় পরিচয়ে এমন কর্মকাণ্ডের। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আমাদের মাঝে কি হচ্ছে, আমরা যদি একজন অন্যায় করছে, দেখা যাচ্ছে অন্য গ্রুপ, আমরা যদি প্রতিবাদ করি অন্য গ্রুপ তার পক্ষ নিচ্ছে। এটা আসলে রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত কাজ। যদি দেশের মঙ্গল চাই, যদি জনগণের মঙ্গল চাই, আমরা তো রাজনীতি করি জনগণের জন্য, সেই জনগণের মঙ্গল চাইলে অবশ্যই যারা এই ন্যাক্কারজনক কাজ করছে তাদের বিচার করতে হবে এবং যারা দলের নাম ভাঙাবে, যে দলেরই হোক, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকেও আমি এটা দাবি করি। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন শিল্প সাহিত্যের জন্য কুষ্টিয়ার যে ঐতিহ্য তা অনেকটাই ম্লান হয়েছে নারীর উপর এমন নির্যাতনের। এসব প্রতিরোধে দল মত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
যারা এই সময়ের নিয়ন্ত্রণ করছে এই সমাজ বা এই রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করছে, সরকারকে আমি বলবো যেহেতু এই সরকারে যারা আছেন তাদের এটা দেখার দায়িত্ব। এবং অন্যভাবে যারা সমাজকে শাসন করছেন, এখন তো আসলে লাঠি দিয়ে শাসন করতে হয় না, এখন তো অনেকভাবে শাসন করা যায়, মিডিয়া দিয়েও শাসন করা যায়, নাটক দিয়ে বা মিউজিক দিয়ে, কালচার দিয়েও শাসন করা যায়। তো এরকম এক ধরনের ছায়া শাসন চলছে আমাদের, এটা তো সত্যি কথা যে যারা ক্ষমতায় নেই অথচ ক্ষমতায়, ছায়া শাসন। কিন্তু তারপরেও আমি সরকারকেই বলবো, যেহেতু সরকারের দায়িত্ব, সরকারের প্রশাসনের দায়িত্ব, এটার একটা ন্যায়সঙ্গত ন্যায় বিচার করা। ঘটনার পর কী ধরনের প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে প্রশাসন? উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রতিকারমূলক নানা ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। কুমারখালীর বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা আইন শৃঙ্খলা কমিটির সবার পাশাপাশি একটা মত বিনিময় করেছি, যেন পুরো উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সবাই এই বিষয়গুলিতে একটু সচেতন থাকে এবং কোনোভাবেই যেন কোনো ঘটনা ঘটলে সেটি যেন আইন শৃঙ্খলা বাহিনীকে সুযোগ করে দেয়, তারা যে আইনগতভাবে বিধিবিধানের আলোকে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। দর্শক, রহস্যজনক এই ঘটনার পেছনে আরও নিশ্চয়ই খবর আছে, সেটাও আমাদের জানা দরকার। আমরা আবারও যাচ্ছি সহকর্মী রিয়াজ রেহানের কাছে। আচ্ছা রিয়াজ, এত আলোচিত ঘটনা দেশব্যাপী মানে নাড়াচাড়া পড়ে গেছে, হইচই পড়ে গেছে, এই ঘটনায় শুধুমাত্র একটা চুরির মামলা বললেন আপনি, মানে থানা পুলিশ শুধুমাত্র চুরির মামলা নিয়েছে, এখানে তো প্রকাশ্যে বোঝাই যায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনা কি আসলে? আমরা এই বিষয়ে খোঁজখবর নিয়েছিলাম, আমরা থানায় গিয়েছিলাম এবং ওই যে ভিকটিম তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, পাশাপাশি আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে ত্রিপক্ষের সাথে কথা বলে আমাদের কাছে যেটি মনে হয়েছে, এখানে থানা পুলিশের বড় ধরনের একটি ভূমিকা থাকতে পারত, যেটি তারা নেননি বা হয়তো নিতে দেওয়া হয়নি। এবং যেহেতু পরিবার অভিযোগ করেছে যে আসামি পক্ষ যেহেতু প্রভাবশালী, সেই কারণে তাদের মতো করে আসলে মামলাটি নেওয়া হয়েছে। যদিও থানা পুলিশ বলছে তারা নারী যেভাবে অভিযোগ দিয়েছেন চিনিয়ে দিয়েছে, কিন্তু একজন আমাদের প্রশ্ন হচ্ছে যে গ্রামের যারা থাকেন বা একজন খুব কম শিক্ষিত একজন মানুষ আইন আদালত সম্পর্কে বেশি বোঝার কথা না, আইনের ধারাগুলো বোঝার কথা না, বিশ্বায়িত আইন সম্পর্কে তার বোঝার কথা না। এখানে স্পষ্টতই যে অপরাধগুলো ঘটেছে সেই অপরাধের কারণে নির্দিষ্ট আইন রয়েছে, নারী নির্যাতন এবং প্রতিরোধমূলক আইন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন রয়েছে, সেই আইনেই মামলাটি হওয়ার কথা ছিল, কিন্তু না হয়েছে যে ধারাগুলো দিয়েছে সেগুলো সাধারণ আইনের মামলা। চুরি আছে, সেখানে নির্যাতন আছে, নির্যাতন বা তার উপর আঘাতজনিত যে দণ্ডবিধির যে ধারাগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে বটে, কিন্তু সেটি প্রচলিত আইনে। কিন্তু একজন নারীর উপর যখন নির্যাতন হয় বা তাকে যখন শারীরিকভাবে আঘাত করা হয়, তার যখন স্থিরতাহানি করে অথবা তার সম্মানহানি করে, তখন এটি স্পষ্টতই আপনাকে নারী নির্যাতন আইনে মামলা হতে হবে। তখন যেটা হয় সেটি অজামিনযোগ্য ধারায় মামলা হয়, আসামিরা জামিন পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু এখানে যেটি ঘটেছে সবগুলো ধারায় জামিনযোগ্য, এবং সেই কারণে 2 থেকে 3 দিন পরেই যে 3 জন নারীকে ধরা হয়েছিল, যে নারীকে নিয়ে মূলত ঘটনাটি ঘটেছে সেই নারীসহ যে বাকি আরও 2 জন ধরেছে, 3 জন নারী 3 দিন থেকে 4 দিনের মধ্যে যারা জামিন পেয়ে চলে এসছে। কিন্তু যদি আপনি জামিনযোগ্য ধারা যদি মামলাই করেন তাহলে সেখানে আদালত জামিন দিতে পারে, কিন্তু আপনি যদি মামলা করার ক্ষেত্রেই নারী নির্যাতনমূলক দমন প্রতিরোধ যে আইনটি সে আইনে মামলা করতেন, তাহলে আসলে এই মামলায় জামিন পাওয়ার কোনো সুযোগ ছিল না, এবং এই মামলা নিয়ে রাষ্ট্রপক্ষ অনেক বড় ধরনের ব্যবস্থা নিতে পারতেন বা আসামিরা যাতে জামিন না পায়। পাশাপাশি অন্য যে আরও আসামি রয়েছেন 7 জন আসামি, তার মধ্যে 4 জন পুরুষ, এই পুরুষদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি। কারণ হচ্ছে আপনি শুরুতেই মামলাটা কিন্তু হালকা করে দিয়েছেন। যদি মামলাটি নারী নির্যাতন আইনে মামলা হতো তাহলে আসামিদেরকে ধরার ক্ষেত্রে যেমন আদালতের পক্ষ থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে তদন্ত সংস্থাকে প্রেশার করতে পারতেন বা চাপ দিতে পারতেন, এখন আসলে সেটির সুযোগ নেই। তার মানে যে ঘটনা আপনি বলছেন যে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এই ঘটনা কয়েকদিন পর জানাজানি হওয়ার পরে, মানে ভাইরাল হওয়ার পরে টনক নড়েছে, তারপরে দায় সারা গোছের একটা মামলা যেটা সবসময় হয়, এখানেও কি তাই ঘটেছে? পুরোপুরি আমাদের কাছে মনে হচ্ছে তাই হয়েছে। যেমন এখন পর্যন্ত শুধুমাত্র শুরুর দিকে যেহেতু মামলাটি নড়বড়ে হয়েছে, আসামিরা জামিন পেয়েছে, সেই কারণে এখন একজন আসামি যদি একটা অপরাধ করার পরে মামলা থেকে জামিন পায়, তিনি স্বাভাবিকভাবেই এলাকায় এসে বুক ফুলিয়ে চলেন, এটি সবাই জানে। এক্ষেত্রেও তাই ঘটেছে, যেহেতু এটি উপজেলা সদর থেকে 4-5 কিলোমিটার ভেতরে একটি নিভৃত গ্রাম, সেই কারণে আসলে দরিদ্র মানুষের পক্ষে বা নিম্নবিত্ত মানুষের পক্ষে প্রভাবশালীদের বিপক্ষে দাঁড়িয়ে মামলা পরিচালনা করা কঠিন। যেহেতু
মানে একটু সাধারণ মামলা, সেই কারণে এই যে ভিকটিম পরিবার, পুরো পরিবারটি তার ঘটনার পর থেকে এলাকা তো নয়, কোথায় আছে সেটি গণমাধ্যমের কাছে পর্যন্ত স্বীকার করেনি। আমরা অনেক চেষ্টা করেছি, আমরা 2 দিন ধরে চেষ্টা করেছি ওই নারীর সাক্ষাৎকার নিতে বা নারীর সাথে সরাসরি দেখা করতে, আমরা সেটা পারিনি। কারণ একটি ভয় যে তিনি এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না যে তার এই ঘটনায় পরবর্তীতে যে আসামিপক্ষ তারা কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন না, সেটি তিনি এখন পর্যন্ত। প্রভাবশালীদের এত ক্ষমতা, এত দম্ভ কিভাবে? তাদের রাজনৈতিক পরিচয় কি আছে? আপনি বললেন যে সব রাজনৈতিক দল বা সব সরকারের সময় তারা এই ধরনের এবং ম্যানেজ করে চলে। আমরা থানায় কথা বলেছি, আমরা সেখানকার রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলেছি। রাজনৈতিক দলের একটি অংশ প্রকাশ্যে বলেছে যে এই যে গ্রুপটি রয়েছে বা এই যে চক্রটি রয়েছে ওই এলাকার, তারা ক্ষমতার পরিবর্তনের পরপরই, অর্থাৎ গত 5 আগস্টের পরপরই একটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে। সেখানে কোনো নেতার ইন্ধন আছে বলে তারা ওই দলেরই অন্যান্য নেতারা অভিযোগ করেছেন এবং তারা আমাদের কাছে সেটি। আমরা যদি পরিষ্কার করে বলি যে এখন সবচেয়ে বড় দল বিএনপি, বিএনপির নাম বলেও তো অনেকে করছে, আবার বিএনপির পক্ষ থেকে কিন্তু এগুলো অস্বীকার করা হচ্ছে যে তাদের দল বড়, তাদের নাম ভাঙিয়ে অনেকে করছে। এইখানে কি তেমনটি ঘটনা? এবং এখানে একবারে প্রকৃতপক্ষে ঘটনাটি তাই ঘটেছে। বিএনপির নাম, এবং তারা বলতো যে এর আগে তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল, এখন 5 আগস্টের পরে তারা বিএনপির নাম ভাঙাচ্ছে। এবং বিএনপির বেশ কিছু নেতার সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যবস্থা নেয় সরকার বা প্রশাসন, তারা সেই বিষয়ে দলীয়ভাবে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না। কারণ হচ্ছে তারা আসলে বিএনপির কোনো পদে নেই বা তাদের কর্মীও আসলে নথিভুক্ত বা একেবারে লিস্টেড কোনো কর্মীও তারা নন। শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের কারণে নিজেদের প্রভাব প্রতিপত্তি যাতে ওখানে বজায় থাকে, সেই কারণে বিএনপির আশ্রয় দ্বারা। তার মানে এখানে পুলিশের ভূমিকা নেওয়ার, যথাযথ ভূমিকা নেওয়ার কোনো বাধা আমরা দেখছি না। নিশ্চয়ই পুলিশ সেটা ব্যবস্থা নেবে এবং তদন্ত সংস্থা তাই করবে। আপনি থাকুন, আপনাদের কাছে আবারও ফিরব। দর্শক, দেখছিলেন মব সৃষ্টি করে কিভাবে একজন নারীর উপর নির্যাতন চালানো হয়েছে। এ তো গেল মবের মাধ্যমে নারীর উপর নির্যাতন। এই মব সৃষ্টি করে একই সময়ে মানিকগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে একদল মানুষ। সে ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা পর্যন্ত করার সাহস পায়নি ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। মর্মান্তিক সেই ঘটনা জানাবো আপনাদের, তবে তার আগে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, মব যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল উদ্দিন। ফেসবুকে পুরাতন একটি পোস্টের কমেন্টকে কেন্দ্র করে শেষ পর্যন্ত নিজের জীবন নিজেই বিসর্জন দিতে বাধ্য হয়েছেন তিনি। শাকিলের আত্মহত্যার জন্য মব তৈরির মাধ্যমে অপমান, অপদস্থ করাকে দুষছেন স্বজনরা। নিজের ফেসবুক প্রোফাইলে ক্ষমাও চেয়েও শেষ রক্ষা হয়নি। শাকিলের আত্মহত্যার প্ররোচনার পেছনেও রাজনৈতিক মবকে দায়ী করছেন স্থানীয়দের কেউ কেউ। যদিও পুলিশ বলছে অভিযোগ পেলেই কেবল নেওয়া হবে ব্যবস্থা। ঢাকা থেকে মাত্র 36 কিলোমিটার দূরত্বের পথ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন। এখানের দক্ষিণ জামশা গ্রামের এই বাড়িটি শাকিলদের। বাড়িতে ঢুকতেই বোঝা যায় নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় গোছানো জৌলস না থাকলেও ছিমছাম ঠিক সেরকম। বাবা, আমি কোনে বাবা রে, বাবা রে, বাবা। বাড়িতে ঢুকতেই কান্নার শব্দ। নিজের ঘরে বসেই বিলাপ করছেন শাকিলের মা। সন্তান হারিয়ে পাগল প্রায় ষাটোর্ধ করিমন বিবি। ছোট ছেলে শাকিলের আত্মহননের পর বিলাপ করেই কাটছে দিনের বেশিরভাগ সময়। অনেকক্ষণ অপেক্ষার পর কিছুটা শান্ত হন করিমন বিবি। কথা হয় তার সঙ্গে, জানান ঘটনার দিন ঠিক কি হয়েছিল। তোর নিজের জীবন নিজে দিবি না, আমরা তোরই করু, তোর নিজের বিচার নিজে কর। আমি নিজের বিচার নিজে কি করু, আমার আত্মহত্যা করুন না গো, তোর কাছে একটা ভুল করছিলাম, মাপ চাইছি, তাও তোরা যদি না মানুষ চাইলে আবার আমার একটা পাপ করুন লাগবে। এটি শাকিলের ঘর। ঘর জুড়ে ছড়িয়ে আছে স্মৃতি। ছোটবেলার শখ পূরণ করেছেন উচ্চ মাধ্যমিকের পর। ছবি আঁকা, মাটি দিয়ে নানা ধরনের ভাস্কর্য তৈরি ছিল
শাকিলের নেশা। সেই নেশা থেকেই ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। নিজের নানা কাজ ঘরে ছড়ানো, প্রায় ৩০ কেজি তামা দিয়ে নিজের প্রতিকৃতিও তৈরি করেছিলেন শাকিল। যদিও এসব অপছন্দ ছিল স্থানীয় একটি গোষ্ঠীর, যারা তাকে নাস্তিক আখ্যা দিয়েছিল। ওর লেখাপড়া থেকে শুরু করে ওর রেজাল্ট কি করে না করে, ওর মানে কলেজে পড়াশোনা, ওর বন্ধু বান্ধব আসতো, মানে সমস্ত কিছু আমি জানতাম। সবাই জানতো যে শাকিল খুব ভালো একটা ছেলে, না একটা বিড়ি সিগারেট খাইতো, না কোনো একটা নেশা পানি করতো, না কোনো আড্ডায় যাইতো কারো, কিচ্ছু না। আব্বা মা আপনারা শুয়ে থাকেন, তোমরা শুয়ে থাকো, এই ঘরে ওই ঘরে ফ্যান হলে চলে না, গরম তো, স্বাস্থ্যটা ভালো ছিল, যে তোমরা শুয়ে থাকো আমি করো মনি না, আমি যাই ওই ঘরে যা শুই, আমরা সকালে যাবনি। ওই ঘর থেকে আসার পরে মনে করেন একমাত্র ওই জানে আর আল্লাহ জানে যে কি হয়েছে, কার সাথে কথা বললো, কি করলো, যে ওইটুক সময়ের মধ্যে মনে করেন ফেসবুক পোস্টে যে শেষে লিখছে যে আমি আর চাই না যে পরের দিন সকালটা আমি দেখি। এই সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন শাকিল। নিজের কলেজের দৃষ্টিনন্দন এই দুটি স্থাপনার কারিগরও তিনি। ছেলের সৃষ্টির সামনে বাবা নাসিরউদ্দিন জানালেন একটি মব কিভাবে তার সন্তানকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। বাড়িতে এরকম 30 জন পোলা বানাইছে, আসার পরে শেষে আমার ডাইকে উঠাইছে, ওঠার পরে শাকিল, শাকিল তো আমি তো জানি শাকিল ঘুমাই রয়েছে, এখন তো শাকিলেতে পাওয়া যায় না, শাকিলেতে দায় নাই, তাহলে আমার অনেকগুলো পোলা বানায় কয়ে তাহলে ওরা আব্বারে নিয়ে যায়, আমাকে কী ব্যাপার নেবেন, কী সমস্যা, আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে হিন্দুর সাথে চলাফেরা করে, ঘরে অনেক মূর্তি আছে, অনেক কিছু আছে, আপনার এইটার বিচার আপনার না পাওয়া, আপনার ছেলেরা না পাইলে আপনারা নিয়ে আমরা এখন বিচার করুম, আপনারা বুক সমান গারুম, গায়ে হাত পাথর নিক্ষেপ করুম। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। ফেসবুকে একটি পোস্টে মতামত দিয়েছিলেন শাকিল। সেখানে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তা মুছে ফেলে নিজের আইডি থেকে শাকিল ক্ষমা প্রার্থনাও করেছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত 9 জুন সেই মতামতের স্ক্রিনশট সামনে এনে নতুন করে উস্কে দেওয়া হয় বিতর্ক। এ নিয়ে স্থানীয় কয়েকজন যুবক শাকিলের বাড়িতে গিয়ে হুমকি থামকি দেয়। একই দিনে ফেসবুক মেসেঞ্জারে রবিউল ইসলাম নামের কলেজেরই এক সহপাঠী নানাভাবে হুমকি দেয় শাকিলকে। সেই রাতেই নিজের ঘর থেকে শাকিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। জানার চেষ্টা করেছিলাম সেদিন রাতে কারা গিয়েছিল শাকিলের বাড়িতে। পরিবার জানায়, সাইদুর মোল্লা নামের এক প্রতিবেশী মদ থেকে উদ্ধার করে পরিবারটিকে। জামশা বাজারে পাওয়া গেল সাইদুর মোল্লাকে। জানতে চাই কি হয়েছিল সেদিন। শাকিলের বাবারে ডাকলাম, ভাই আছেন নাকি, ঘুমাই পড়ছেন নাকি, তো আমার ডাকাটাকি শুনে পাশের বাড়ি থেকে মাসুদের বাবা, মাসুদের চাচা প্লাস আরেকজনের দিদার, তোমরা চলে আসছে। তোমরা চলে আসার জিজ্ঞেস করে কি সাইদুর কী হয়েছে, আমি বললাম যে কিছু হয় নাই, তো শাকিল কোথায়, তো উনি বললো যে শাকিল বাসায় নাই, এটা ফজলু ভাইয়ের সাথে কথা হয়েছে, আমরা কাল সকাল 9টা বাজে ওরে নিয়ে হাজির হব, আমি ওর জামিনদার। দিদার বললো তোমরা চিন্তা করো না। তখন আমিও ওদের যারা গিয়েছিলো ওদের সান্ত্বনা দিলাম যে দেখো তোমরা এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্চা করো না, এলাকায় কালকে বসা হবে। ওর বাবারও আমি বুঝাইলাম, দেখেন ভাই আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না, এখানে ভাঙচুর কোনো কিছু হইব না। সাইদুর মোল্লা মব সৃষ্টিকারীদের নাম পরিচয় বলতে না চাইলেও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক একটি গোষ্ঠীর ইন্ধন ছিল ঘটনার নেপথ্যে। জামাতের সভাপতি জামশাই, ওই উগ্রবাদী মানুষ, ওই আর পর্যন্ত নিজেও আসে নাই, কিন্তু ওর এইটাই আর কি এই কামটা হয়েছে আর কি, ওইটাই আর কি নেতৃত্ব দিয়ে এই কাজটা করাইছে। যার বিরুদ্ধে প্রতিবেশীরা অভিযোগ করেছেন তাকেও পাওয়া গেল জামশা বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, মব সৃষ্টি নয়, বরং ঘটনার সময় যারা গিয়েছিল তাদের নানাভাবে বুঝিয়ে সরিয়ে দিয়েছেন তিনি। 15, 20, 30 জন বা 30-35 জন পোলা বানানো অপরিচিত, চিনি না। তা আমি বলছি কী হয়েছে, বললো যে এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই করছে, কটূক্তি করছে। আমি কী কটূক্তি করছে, আমি তো ফেসবুক চালাই, আমি পাই নাই। তোমাদের পরে একজনে দেখেন, আমি বললাম যে এটা আসলে খারাপ করছে, সব বিষয়ের একটা মীমাংসা আছে। কারণ হলো জ্ঞানজাম করে এলাকায় এই সৃষ্টি করে লাভ নাই, এলাকায় একটা শান্ত সৃষ্টি আছে, এটাই থাকবে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শাকিলের ব্যক্তিগত মোবাইল ফোনের। এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক। একটি অপমৃত্যুর মামলা দায়ের ছাড়া আর কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত নেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন। একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পুলিশের দায়সারা উত্তর,
অভিযোগ নাই, তাই ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। লাশ সুরতহাল রিপোর্ট করে আমরা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল পাঠিয়েছিলাম। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে তা ময়নাতদন্ত সম্পূর্ণ করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছিল। তার পরিবারের তরফ থেকে এবং তার কোনো শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজন কেউ আমাদেরকে এখনও থানাতে কেউ অভিযোগ দায়ের করেনি। তবে ভবিষ্যতে যদি কেউ অভিযোগ দায়ের করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছেলের মৃত্যুর জন্য কোনো বিচার চাইবেন না, এমন প্রশ্নের উত্তরে ক্ষোভ আর আক্ষেপ ঠেলে দিলেন শাকিলের বাবা। আল্লাহর কাছে বিচার দিছি, যদি আল্লাহ যদি বিচার করে তাহলে আমি পামো। এই ঘটনায় প্রকৃত দায়ীদের খুঁজে বের করা ও শাস্তি নিশ্চিতের দাবি স্বজন ও স্থানীয়দের। দর্শক, খুবই দুঃখজনক ঘটনা। এর পেছনেও নিশ্চয়ই আরও কিছু জানার আছে, আমরা সেসব জানতে আবারও যাচ্ছি আমাদের সহকর্মী রিয়াজ রেহানের কাছে। আচ্ছা রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে তো খুবই সচেতন, মানে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে আত্মহত্যা করতে হলো? এটা কি ঠেকানোর কোনো রাস্তা ছিল না? আপনার একটি কথা দিয়ে শুরু করি যে তিনি সচেতন, এবং এই শাকিল শুধু সচেতনই নয়, তার আগে তার একজন পরিচিত তিনি তার সাথে বিভিন্ন কথাবার্তায় যখন বুঝতে পারলেন যে ওই লোকটি আত্মহত্যা করবে বা নিজের জীবন বিসর্জন নিজেই দিবেন, তখন এই শাকিলই তাকে নানা ধরনের মোটিভেশনাল কথা বলে তাকে ফিরিয়ে এনেছিলেন এবং বলেছিলেন নিজের জীবন নিজের দেওয়ার মধ্যে কোনো ধরনের সার্থকতা থাকতে পারে না বা সমস্যার সমাধান হয় না। অথচ ঠিক তার কয়েকদিন পরেই শাকিল নিজে আত্মহত্যা করলেন। এটি অনেক বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এখানে দুইটি বিষয়, ঘটনার পরে যদি আমরা বলি তাহলে সেখানে দুইটি বিষয় আমি দেখতে পেয়েছি। সেটি হচ্ছে, একটি হচ্ছে শাকিল আসলে ঘটনার সময় এই কথাটি তার কোনো শুভাকাঙ্ক্ষী বা তার যারা ওয়েলউশার ছিলেন তাদেরকে তিনি জানাননি। তিনি শুধুমাত্র আত্মহত্যার ঠিক 5 থেকে 6 মিনিট আগে একটি ফেসবুক পোস্ট করেছেন, সেই পোস্টের স্ট্যাটাস দিয়েছেন, সেটির পরপরই তিনি আত্মহত্যা করেছেন এবং তার স্ট্যাটাস দেখার পরে অনেকেই ছুটে গিয়েছিলেন তাদের বাড়িতে, কিন্তু ততক্ষণে তিনি আসলে আত্মহত্যা করে ফেলেছেন। তিনি যদি আমরা তার কয়েকজন বন্ধুবান্ধব বা তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যদি তিনি তার বাড়িতে গিয়ে যে একটি মব সৃষ্টি করা হয়েছে স্থানীয় লোকজনের পক্ষ থেকে বা একটি কিশোর তরুণদের পক্ষ থেকে একটি মব সেখানে তৈরি করা হয়েছে, সেটি যদি তিনি জানাতেন, অথবা তিনি যদি তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা এলাকার যে শিক্ষকরা রয়েছেন তাকে যিনি স্কুল কলেজে পড়েছেন তাদেরকেও যদি জানাতেন, তাহলে হয়তো একটি ব্যবস্থা নেওয়া যেত বা তাকে হয়তো সেখান থেকে ফিরিয়ে আনার একটা সুযোগ ছিল। এটি তিনি করেননি। এখন হতে পারে তিনি আসলে যে পরিমাণ মব সৃষ্টি হয়েছে বলে আমরা খোঁজ নিয়েছি বা আমরা জেনেছি, সেটি তার পক্ষে হয়তো সম্ভব ছিল না, কারণ পুরো এলাকার যারা নিয়ন্ত্রণ করে বর্তমান সময়ে তাদের একটি অংশ আসলে সেখানে গিয়েছে। সুতরাং প্রভাবশালীরা তো আছেই, পাশাপাশি এলাকার তরুণ বা তার সাথে পড়েছেন, তার বন্ধু ছিল এমন কিছু ব্যক্তিও ফেসবুকে এবং সরাসরি তাকে হুমকি দিয়েছিলেন। অথচ এই ঘটনাটি ঘটেছে আরও 10 থেকে বা প্রায় বছরখানেক আগে, গেল বছরের ঘটনা। তিনি একটি পোস্ট করেছিলেন বা সেটা আপনি বিস্তারিত দেখেছেন, সেই পোস্টে কমেন্ট করেছেন, সেই কমেন্টের কারণে তিনি আসলে সেটি ডিলিট করে পরে ক্ষমাও চেয়েছেন। সব কিছু মিলে তাহলে প্রশ্ন হচ্ছে 1 বছর পরে কেন সেটি উস্কে দেওয়া হলো, তাও ঈদের সময় যখন তিনি বাড়ি গেলেন তখনই এটি হঠাৎ করেই ভাইরাল করে এই ধরনের একটি ঘটনার সৃষ্টি হলো। এই হচ্ছে শাকিল নিজেকে লুকিয়ে রেখেছিলেন মূলত, যেহেতু এই ঘটনা মবের পরে তিনি কাউকে জানাননি। আরেকটি বড় প্রশ্ন জেগেছে বা বড় ঘটনা ঘটেছে থানা পুলিশের বিষয়ে। আপনি জানেন আগের যে নারী নির্যাতনের ঘটনাটা দেখিয়েছিলেন যে প্রভাবশালীরা তাদের নিজেদের বড়ত্ব প্রমাণ করার জন্য, প্রভাব বিস্তারের বজায় রাখার জন্য একটা মব তৈরি করেছে। এখানে শাকিলের ঘটনা কি? 1 বছর আগের পুরনো ঘটনা, বন্ধু বান্ধবের সাথে হতেই পারে, সেটা আবার হঠাৎ করে উস্কে দেওয়ার পেছনে মানে উদ্দেশ্যটা কি? এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য বলতে আমি আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, সেখানে দেখেছি তার যে বন্ধু বান্ধবরা ছিল সেই কলেজে পড়া অবস্থায়, সেই বন্ধুদের কয়েকজন আসলে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের ভাইরালের কারণে এলাকা যারা ছিলেন রাজনৈতিক প্রভাবশালী তারাও এটা নিয়ে নাড়াচাড়া করেছেন এবং তারপরই আসলে তার বাড়িতে গিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। কারণ আপনি দেশের প্রচলিত আইন রয়েছে, সে আইনের আশ্রয় না নিয়ে যদি কেউ ধর্ম অবমাননা করেন তাহলে তার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। সেটি না নিয়ে সামাজিকভাবে তাকে তওবা করানো বা তাকে হুমকি দেওয়া, তাকে মাপ চাওয়া প্রকাশ্যে,
এটি আপনি কখনোই বলতে পারেন না। সে কাজটি তারা করেছে। হয়তো শাকিল সেই অপমানের প্রেক্ষিতে যেহেতু তিনি স্ট্যাটাস দিয়েছেন যে তার তার জীবিত থাকা অবস্থায় তার মা বাবার অসম্মান হোক বা সম্মানহানি হোক সেটি তিনি চান না, সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন। বড় প্রশ্নটি জেগেছে যে থানা পুলিশের ভূমিকা নিয়ে। আমি বারবার বলার চেষ্টা করেছি যে একটি ঘটনা যখন আলোচিত হয়, যখন একজন মানুষ আত্মহত্যা করতেই পারেন, কিন্তু আত্মহত্যার পেছনে কোনো প্ররোচনা আছে কিনা বা কেউ এটাকে উস্কানি দিয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু মামলা হওয়ার বিধান রয়েছে। সেই মামলাটা এখন পর্যন্ত পরিবার করেনি। আমরা তো এর আগে অনেকগুলো ঘটনা আমাদের কাছে প্রমাণ আছে। করেনি না করতে দেওয়া হয়নি না, আমি যদি বলি যে পরিবার করেনি, আমরা ধরে নিলাম যে পরিবার এই ঘটনাটি মামলা করতে চায়নি বা মামলা করছে না, সেটি চাপে হোক ভয় হোক যেভাবে হোক, আমরা যেভাবে হোক যে পরিবার করেনি। কিন্তু আমাদের কাছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে পুলিশ বাদী হয়ে, রাষ্ট্রবাদী হয়ে মামলা করেন। এই তদন্তের জন্য উন্নত তদন্ত বা অধিক তদন্তের জন্য রাষ্ট্রবাদী মামলা করেন। মামলার প্রেক্ষিতে যদি কাউকে দায়ী হিসেবে সাব্যস্ত করা হয় তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এখানে দেখেছি পুরোপুরি উল্টো। পুলিশ বারবার বলার চেষ্টা করেছে যে কেউ মামলা করেনি, কোনো অভিযোগ পায়নি, তাই ব্যবস্থা নেয়নি। কিন্তু পুরনো সেই ঘটনা যে কেউ অভিযোগ দিলে কেবল আমরা ব্যবস্থা নেব, আমাদের কোনো কাজ নেই। কিন্তু আমরা এই কথাটাই বলার চেষ্টা করেছি, যেহেতু পরিবার অভিযোগ দেয়নি, কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রীয় সংস্থার তো সুযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সুযোগ রয়েছে যে নিজে বাদী হয়ে মামলা করে এই ঘটনার তদন্ত কর, কিন্তু সেটি এখন পর্যন্ত করা হয়নি। আমরা যতটুকু জেনেছি, যেহেতু সেই কুষ্টিয়ার ঘটনার মতো এই ঘটনায়ও প্রভাবশালীরা জড়িত বা প্রভাবশালীদের ইন্ধনে প্ররোচনে ঘটনাটি ঘটেছে, সেই কারণে থানা পুলিশও আসলে এই যে নিরীহ বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে পরিবারটি, সে পরিবারের পাশে। খুবই দুঃখজনক ঘটনা। পুলিশের যদি এই ধরনের নিষ্ক্রিয় বা বিষয়টি এড়িয়ে যাওয়ার এই লক্ষণগুলো থাকে, তাহলে ভবিষ্যতে পুলিশের আস্থা অর্জন করতে, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সত্যি কঠিন হবে। আপনি থাকুন, আপনার কাছে যে ঘটনাগুলো শুনলাম, নিশ্চয়ই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন। আমরাও ক্রাইম সিনের মাধ্যমে সেই বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। মব সংস্কৃতি নিয়ে দিনে দিনে সোচ্চার হচ্ছেন সবাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা মব সৃষ্টি করছেন তাদের কোনো শাস্তি নিশ্চিত করা যাচ্ছে কি? যদি দৃশ্যমান কোনো শাস্তির ব্যবস্থা না করা যায় তাহলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসাটা কঠিন হবে। সচেতন মহল বলছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নানা পক্ষের নানা বিষয়ে ক্ষোভ আক্ষেপ থাকাটাই স্বাভাবিক, কিন্তু এসবের বহিঃপ্রকাশ যদি মবের মাধ্যমে হয় তাহলে সমাজে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার যে চেষ্টা তা খুব একটা কার্যকর হবে না। একই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকেও আরও শক্তিশালী করা যেমন জরুরি, তেমনি তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালনে রাজনৈতিক সহযোগিতাও খুব বেশি প্রয়োজন। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম জুয়া আদিকাল থেকেই যার প্রচলন। সময়ের ব্যবধানে দেশের মেহেরপুর ও চুয়াডাঙ্গা যেন জুয়ার স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনিভাবে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের অবাধ ব্যবহারে পাল্টেছে এই খেলার ধরনও। কেউ জানবে না, কেউ বুঝবেও না, অথচ সামান্য একটা স্মার্টফোনের মাধ্যমেই সর্বনাশ ডেকে আনছে অনলাইনে। আর এর শিকার হচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ, যার মধ্যে স্কুল কলেজ পড়ুয়া যুবকরাই বেশি। অনলাইন জুয়ায় আগ্রহী হওয়ার প্রথম ধাপই হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম। এছাড়া তথাকথিত সেলিব্রিটি, সুন্দরী ও ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল আলোচিত ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট করার মাধ্যমে শুরু হয় ধাপে ধাপে প্রতারণা ও চোখে ধুলো দেওয়ার খেলা। এর মাধ্যমে গুটি কয়েক মানুষ হয়েছেন শত কোটি টাকার মালিক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে এ সকল জেলা থেকে। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।